নমস্কার। অনলাইন এই যে ভিডিও রেকর্ড করে পাঠাচ্ছি, এর মূল লক্ষ্যটা হচ্ছে ভূগোলে অনেক ছোট ছোট জিনিস থাকে যেগুলো ক্লাসরুমের মধ্যে সম্পূর্ণ বোঝানো হয়ে সময়ের অভাবের জন্য হয়ে উঠতে পারেনি। সেজন্য কিছু কিছু টপিক আমি এই অনলাইনের মাধ্যমে ভিডিওর মাধ্যমে দেব। আমি আবহবিকার সম্পর্কে পড়িয়েছিলাম, অর্থাৎ আবহবিকার পড়াতে গিয়ে আবহবিকারের যান্ত্রিক আবহবিকারের বিভিন্ন পদ্ধতিগুলো সেখানে বলেছি। এবার আজকে রাসায়নিক আবহবিকার এবং জৈবিক আবহবিকার যে রয়েছে সেটা সম্পর্কে কিন্তু আমি বলব। এবার আবহবিকার মানে, তার আগেই বলেছিলাম, আবহবিকার মানে হচ্ছে আবহাওয়ার বিভিন্ন উপাদানের মাধ্যমে যে শিলা চূর্ণ বিচূর্ণ হচ্ছে এবং মূল খনিজ থেকে অন্য খনিজে রূপান্তরিত হচ্ছে, সেটাকে আবহবিকার বলি। যান্ত্রিক আবহবিকারটা যেখানে মূল খনিজ কোনো চেঞ্জিং হয়নি, শিলাটা শুধুমাত্র চূর্ণ বিচূর্ণ হয়ে মূল শিলাস্তরের উপরেই পড়েছিল, সেটা যান্ত্রিক আবহবিকার। কিন্তু রাসায়নিক আবহবিকারে কিন্তু মূল খনিজটা অন্য খনিজে কিন্তু চেঞ্জিং হবে, এবং জৈবিক আবহবিকারের মধ্যেও এখানে কিন্তু কিছুটা রাসায়নিকের মাধ্যমে চেঞ্জ হয়। বোঝা গেল? এবার আবহবিকারের সঙ্গে কতগুলো কথা জড়িত আছে, অর্থাৎ এই টপিকটা প্রধানত মৃত্তিকার টপিক, ঠিক আছে? অর্থাৎ বহির্জাত প্রক্রিয়ার মধ্যে ভাগ, বহির্জাত প্রক্রিয়ার একটা অঙ্গ হচ্ছে আবহবিকার। অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া হতে হলে প্রথমে যে কোনো শিলাস্তরকে কিন্তু আবহবিকার হতে হবে। অর্থাৎ আবহবিকার বা চূর্ণ বিচূর্ণ না হলে তার উপরে নদীর কাজ, বায়ুর কাজ বা হিমবাহের কাজ কিন্তু যত হলেও কিন্তু ক্ষয় বেশি একটা হবে না। তাহলে আবহবিকার হলো নগ্নিভবন, হলো ক্ষয়ীভবন, হলো তার মাধ্যমে কোনো একটা উঁচু ভূমিরূপ ক্ষয় পেয়ে পেয়ে নিচু হয়ে যাওয়া, যেটাকে বলা হয় অবরোহণ। এবং অবরোহিত পদার্থগুলো যখন কোনো নিচু জায়গায় গিয়ে জমা হচ্ছে, সেটাকে আরোহণ আমরা বলছি। অর্থাৎ অবরোহণ এবং আরোহণের মাধ্যমে কোনো ভূমিরূপ হচ্ছে একটা সমতলের মাধ্যমে পর্যায়িত ঢাল তৈরি হয়, যেটাকে বলা হচ্ছে পর্যায়ন প্রক্রিয়া, এবং ইংরেজিতে বলা হয় গ্রেডেশন প্রসেস। ঠিক আছে? তাহলে আজকে শুরু করা যাক হচ্ছে রাসায়নিক আবহবিকার। তাহলে রাসায়নিক আবহবিকার, তাহলে মেন জিনিস কি বললাম? বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাস O2, CO2 এবং জলীয় বাষ্প আরও অন্যান্য যে গ্যাসের মাধ্যমে শিলাস্তরের সাথে বিক্রিয়া করছে, শিলাস্তর বিক্রিয়া করে এখানে কি করছে, মূল খনিজটা অন্য খনিজে চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে রাসায়নিক আবহবিকার। তাহলে রাসায়নিক আবহবিকারের আবার কতগুলো ভাগ রয়েছে, যেরকম যান্ত্রিক আবহবিকারের কতগুলো ভাগ বলেছিলাম, সেরকম রাসায়নিক আবহবিকারের কিন্তু ভাগ আছে। কি কি? রাসায়নিক আবহবিকারের ভাগ হচ্ছে জারণ, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে অঙ্গারযোজন বা কার্বনেশন। তৃতীয় নম্বর হচ্ছে জলযোজন প্রক্রিয়া। চতুর্থ নম্বর আর্দ্র বিশ্লেষণ। পঞ্চম নম্বর হচ্ছে দ্রবণ। বোঝা গেছে? তাহলে কি বললাম? জারণ। অর্থাৎ জারণ কোন শিলাতে হয়? জারণ হচ্ছে যে সমস্ত শিলাতে লোহা থাকে, সেই সমস্ত শিলাতে কিন্তু জারণ আবহবিকার হয়। অর্থাৎ লোহাযুক্ত শিলা, যেমন হচ্ছে কোনো একটা লোহা এমনি সাধারণ অবস্থায় যদি কোনো খোলা আকাশের নিচে পড়ে থাকে, অনেক দিন ধরে থাকতে থাকতে কিন্তু তার পাশে কিন্তু মরচে পড়ে যায়। অর্থাৎ মরচেটা কেন পড়ছে? মরচেটা কারণ পড়ছে হচ্ছে সেই মূল লোহার সাথে, অর্থাৎ লোহাটা হচ্ছে ফেরাস অক্সাইড, অর্থাৎ এফিও। এই যে আমি যে সমীকরণটা লিখিয়েছি, লোহাটা হচ্ছে এফিও, ফেরাস অক্সাইড। এই ফেরাস অক্সাইডের সাথে কি যুক্ত হচ্ছে? H2O যুক্ত হচ্ছে, জল যুক্ত হচ্ছে, এবং এর সাথে আরও একটা যুক্ত হচ্ছে O2। ঠিক আছে? অর্থাৎ জল এবং O2 যুক্ত হয়ে কি হচ্ছে, সেই ফেরাস অক্সাইডকে চেঞ্জিং করে দিচ্ছে Fe2O3, H2O, অর্থাৎ যেটাকে বলা হয় ফেরিক অক্সাইড, এবং লোহাতে মরচে পড়ে হচ্ছে। এখান থেকে একটা প্রশ্ন করতে পারে যে লোহাতে কেন মরচে পড়ে? তার কারণ হচ্ছে, তখন বলতে হবে যে লোহা হচ্ছে ফেরাস অক্সাইড, ফেরাস অক্সাইডের সাথে জল এবং O2 অক্সিজেন যুক্ত হয়ে বিক্রিয়া করে এখানে হচ্ছে ফেরিক অক্সাইড করছে, অর্থাৎ যেটাকে আমরা মরচে বলছি। এবং শিলাস্তরে মরচের ফলে সেই শিলাস্তরটা দুর্বল হয়ে যায়। এবার যদি কোনো শিলাস্তরে মরচে পড়ে, সেটা দুর্বল হয়ে যাবে অবভিয়াসলি। আবার কোনো লোহাতে যদি মরচে পড়ে, আস্তে আস্তে লোহাতে মরচে পড়তে পড়তে সেটা কিন্তু লোহাটা পাতলা হয়ে যায়। তাহলে এইটাকেই বলা হচ্ছে জারণ আবহবিকার। বোঝা গেছে?
এবং এই জারণ আবহবিকারের মাধ্যমে কোন কোন মাটি তৈরি হয়? এই জারণ আবহবিকারের মাধ্যমে মাটি তৈরি হয় লাল, হলুদ মাটি আর ল্যাটেরাইট মাটি। ঠিক আছে, জারণ আবহবিকারের মাধ্যমে লাল, হলুদ মাটি আর ল্যাটেরাইট মাটি কিন্তু তৈরি হয়। তারপরের আবহবিকার হচ্ছে অঙ্গার যোজন আর কার্বনেশন প্রক্রিয়া। অঙ্গার যোজন, তাহলে অঙ্গার যোজন কোন শিলাতে হয়? তাহলে সেইটা কিন্তু প্রথমে জানতে হবে। অঙ্গার যোজন হচ্ছে চুনযুক্ত শিলাতে, অর্থাৎ যেই শিলাতে চুন থাকবে সেই শিলাতে কিন্তু অঙ্গার যোজন হবে। অর্থাৎ চুনের সংকেত হচ্ছে CaCO3, ক্যালসিয়াম কার্বনেট। ঠিক আছে, ক্যালসিয়াম কার্বনেটের সাথে তোর হচ্ছে জল এবং কার্বন ডাইঅক্সাইড যুক্ত হচ্ছে। তাহলে বিক্রিয়াটা প্রথম দিকে বলছি। তাহলে প্রথম হচ্ছে H2O মানে জল, জলের সাথে CO2 বিক্রিয়া করছে। CO2 বিক্রিয়া করে প্রথমে কি হচ্ছে H2CO3 হচ্ছে, এটাকে বলা হয় মৃদু কার্বনিক অ্যাসিড। তাহলে মৃদু কার্বনিক অ্যাসিড তৈরি হলো। সেই মৃদু কার্বনিক অ্যাসিডটা H2CO3 ক্যালসিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া হলো। ক্যালসিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করে এটা কি হয়ে যাচ্ছে ক্যালসিয়াম বাইকার্বনেট। ক্যালসিয়াম বাইকার্বনেট যেটাকে আমরা কলিচুন বলছি। বোঝা গেল? তাহলে ক্যালসিয়াম কার্বনেটের সাথে মৃদু কার্বনিক অ্যাসিড যুক্ত হয়ে ক্যালসিয়াম বাইকার্বনেট তৈরি হচ্ছে, যেটাকে আমরা বলছি কলিচুন। এটাকেই বলা হচ্ছে অঙ্গার যোজন বা কার্বনেশন প্রক্রিয়া। এই আবহবিকারের মাধ্যমে কোন মাটি তৈরি হয়? এই আবহবিকারের মাধ্যমে চারমুসে মাটি তৈরি হয় বা চুনযুক্ত মাটি তৈরি হয়। বোঝা গেল? আচ্ছা, 3 নম্বর আবহবিকার হচ্ছে জলযোজন। অর্থাৎ জল, অর্থাৎ কোনো শিলার মধ্যে যদি জল জমে কি হয়, শিলাটা ফুলে যায়। অর্থাৎ যেরকম কোনো একটা শক্ত মাটির মধ্যে বা অনেক দিন মাটিতে বৃষ্টিপাত হয়নি, সেই মাটির মধ্যে যদি যখন প্রথম বৃষ্টির জল দেওয়া হয় মাটিটা ফুলে যায়, ফুলে গেলে তো হালকা হয়ে যায় এবং তারপরে কিন্তু ক্ষয় হয়ে যায়। ঠিক একই রকম জলযোজন প্রসেসটা। অর্থাৎ জলযোজনের ফলে কি হয়, প্রথমে শিলাস্তরের মাধ্যমে জল প্রবেশ করবে। জল প্রবেশ করলে শিলাস্তরটা ফুলে যাবে, ফুলে গিয়ে তার বন্ধনগুলো, অর্থাৎ যে কোনো একটা মাটি বা শিলা যে আকৃষ্ট হয়ে থাকে সেটা কিন্তু হালকা হয়ে যাবে। হালকা হয়ে যাওয়ার পর সেই শিলাটা কিন্তু ভেঙে যাবে, সেইটাকে বলা আছে জলযোজন প্রক্রিয়া। এবং এর ফলে কি তৈরি হয়, হেমাটাইট লিমোনাইটে পরিণত হয়। অর্থাৎ হেমাটাইট মাটি লিমোনাইটে চেঞ্জিং হয়ে যায়। বোঝা গেল? তারপরে রাসায়নিক আবহবিকার হচ্ছে আর্দ্র বিশ্লেষণ। এখানে কি হবে, এখানে প্রথমে জল কিন্তু আয়নিত হবে, জল আয়রন মানে চার্জিং হয়ে যাচ্ছে জল, এবং চার্জিং হয়ে জলটা দুটো ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। একটা H2 প্লাস এবং OH মাইনাস। H2 প্লাস আর OH মাইনাসে জলটা কিন্তু ভাগ হয়ে যাচ্ছে। ভাগ হয়ে গিয়ে কি হচ্ছে, শিলার সাথে বিক্রিয়া করছে। যেমন এখানে লিখেছি ফেলসপার জাতীয় শিলার সাথে বিক্রিয়া করে কি তৈরি হয়, অ্যালুমিনো সিলিসিক অ্যাসিড ও পটাশিয়াম হাইড্রোক্সাইড। দুটো জিনিস তৈরি হচ্ছে, অ্যালুমিনো সিলিসিক অ্যাসিড ও পটাশিয়াম হাইড্রোক্সাইড কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। বোঝা গেল? তাহলে এটাকেই বলা হচ্ছে আর্দ্র বিশ্লেষণ। এবং এর ফলে কি মাটি তৈরি হয়, এর ফলে তৈরি হচ্ছে ক্ষার জাতীয় মাটি। ক্ষার জাতীয় মাটি তৈরি হয় এই আর্দ্র বিশ্লেষণের মাধ্যমে। বোঝা গেল? তাহলে এখানে 4টা প্রসেস আমি বলে দিলাম। আর লাস্টে হচ্ছে দ্রবণ প্রক্রিয়া। দ্রবণ মানে সিম্পল কথায় বলতে গেলে যখন আমরা জলের মধ্যে লবণ দিই বা চিনি দিই, লবণ এবং চিনি দেওয়ার পর জলের মধ্যে গুলে যায়, দ্রবীভূত হয়ে যায়, ঠিক একই রকম অনেক শিলা লবণযুক্ত শিলা থাকে। সেই শিলার মধ্যে জল প্রবাহিত হলে সেই শিলাটা আপনা আপনি থেকেই আবহবিকারগ্রস্ত হয়ে পড়ে। অর্থাৎ লবণ প্লাস জল। তাহলে মোট পাঁচ ধরনের রাসায়নিক আবহবিকার। ঠিক আছে, কি বললাম? জারণ বললাম, অঙ্গার যোজন বললাম, জলযোজন, আর্দ্র বিশ্লেষণ, দ্রবণ। এই 5টা প্রসেস। এই যে মেন মানে আবহবিকারের মধ্যে মেন কোন জিনিসগুলো মনে রাখতে হবে এবং পরীক্ষায় পড়লে কোনগুলো লিখতে হবে সেইগুলো কিন্তু আমি সব এখানে লিখে দিয়েছি। প্রত্যেকে কিন্তু এটা খাতায় তুলে নেবে। বোঝা গেছে? প্রত্যেকে কিন্তু এটা খাতায় তুলে নেবে। মেন জিনিসগুলো তুলে নিয়ে দিয়েছি। যেমন জারণের মধ্যে যদি জারণ 2 নম্বরেরও যদি টিকা পড়ে তাহলে কিন্তু এই রাসায়নিক সমীকরণটা কিন্তু দিতেই হবে এবং এইগুলো তো লিখতেই হবে। তারপর অঙ্গার যোজনও করলে এই সমীকরণটা দিতে হবে। বোঝা গেছে? এবং কি মাটি তৈরি হয় সেটা লিখতে হবে। তারপরে রয়েছে জলযোজন, আর্দ্র বিশ্লেষণ আর দ্রবণ। এখান থেকে একই রকম ভাবে পরীক্ষায় করতে পারে। রাসায়নিক আবহবিকারের পদ্ধতিগুলো আলোচনা করো। বোঝা গেছে?
করতে পারে। এবং এখানে কোনো ছবি আঁকার ব্যাপার নেই, যেমন যান্ত্রিক আবহবিকারে ছবি ছিল কিন্তু এখানে কিন্তু ছবি নেই। তাহলে এখানে ছবি যখন নেই তাহলে এই সমীকরণগুলো অবশ্যই কিন্তু দিতে হবে, বুঝা গেছে। এবার যান্ত্রিক আবহবিকার আর রাসায়নিক আবহবিকারের কিন্তু পার্থক্য পড়ে, ঠিক আছে, পরীক্ষায়। যান্ত্রিক আবহবিকার, রাসায়নিক আবহবিকার মেন পার্থক্য কি? যান্ত্রিক আবহবিকারে কিন্তু খনিজ অন্য খনিজে চেঞ্জ হয় না, এখানে কিন্তু শিলাটা শুধুমাত্র চূর্ণ বিচূর্ণ হয়। আর যেটা রাসায়নিক আবহবিকারে কিন্তু মূল খনিজটা অন্য খনিজ চেঞ্জ হয়ে যাচ্ছে, বোঝা গেছে। এবং আরও কিছু কিছু পার্থক্য রয়েছে যেগুলো বইয়ে আছে, দেখে নিবি। এবার আমি তাহলে যান্ত্রিক আবহবিকার পড়িয়েছি, রাসায়নিক আবহবিকার পড়িয়েছি, এবার আমি পড়াবো জৈবিক আবহবিকার। জৈবিক আবহবিকার, জৈবিক মানে হচ্ছে উদ্ভিদ প্রাণী, ঠিক আছে, উদ্ভিদ প্রাণী দুটোর প্রভাবেই জৈবিক আবহবিকার হয়। তাহলে জৈবিক আবহবিকারটা জৈবিক আবহবিকার তাহলে কার মাধ্যমে হচ্ছে? উদ্ভিদের মাধ্যমে হচ্ছে আর প্রাণীর মাধ্যমে হচ্ছে, ঠিক আছে। এবার উদ্ভিদের মাধ্যমে যে হচ্ছে, উদ্ভিদের মাধ্যমে যান্ত্রিক আবহবিকারের মাধ্যমে হচ্ছে, আবার রাসায়নিক আবহবিকারও হচ্ছে। উদ্ভিদ কিভাবে যান্ত্রিক আবহবিকার করে? উদ্ভিদ হচ্ছে কোনো উদ্ভিদ শিলাস্তরের মধ্যে তার শিকড় প্রবেশ করলে শিলাস্তরটা ফেটে যাচ্ছে, সেটা এক প্রকার যান্ত্রিক আবহবিকার। আবার উদ্ভিদটা যদি মারা যায় বা উদ্ভিদের পাতা ফুল এগুলো যখন শিলার মধ্যে পড়ছে সেগুলো কিন্তু বিয়োজিত হয়ে যাচ্ছে, মানে উদ্ভিদের পাতা ফুল এগুলো যখন শিলাতে পড়ে একটা অম্ল তৈরি করে, সেই অম্লটা শিলার সাথে বিক্রিয়া করে, সেইটা এক প্রকার রাসায়নিক আবহবিকার, বোঝা গেল। তাহলে উদ্ভিদ যান্ত্রিক আবহবিকারও করে, আবার রাসায়নিক আবহবিকারও করে। প্রাণীরাও একই রকম, প্রাণীরাও যান্ত্রিক আবহবিকারও করে, আবার রাসায়নিক আবহবিকারও করে। যান্ত্রিক আবহবিকার মানে কি? অনেক প্রাণী আছে যারা নিচের শিলাকে উপরে গর্ত খুলে নেয়, আবহবিকার করছে। আবার প্রাণীরা যখন মলমূত্র ত্যাগ করছে বা মারা যাচ্ছে তারাও সেটা রাসায়নিক আবহবিকার করছে। আবার প্রাণীর মধ্যে অবশ্যই মানুষ পড়ছে, বিভিন্ন জায়গায় মানুষ কি করে, পাহাড় পার্বত্য অঞ্চলে ডিনামাইট দিয়ে পাহাড় ফাটিয়ে রাস্তা তৈরি করে, সেটাও তো এক প্রকার আবহবিকার। সেখানে পাহাড় ফাটিয়ে, পাহাড়ের শিলা থাকে, ফাটিয়ে আবহবিকার করছে, রাস্তা তৈরি করছে, সেখানে ক্ষয় হয়ে যাচ্ছে। তাহলে মানুষও কিন্তু এক প্রকার কিন্তু যান্ত্রিক আবহবিকার করছে, বোঝা গেল। হ্যাঁ, যান্ত্রিক আবহবিকার করছে এবং সেটা কার মধ্যে পাঠ করছে? জৈবিক আবহবিকারের পাঠের মধ্যে পড়ছে, বোঝা গেল। তাহলে আবহবিকারের সমস্ত জিনিসটা আমি বলে দিলাম। আবহবিকার কাকে বলে? আবহবিকারের আগের দিন পড়েছি নিয়ন্ত্রক, আবহবিকারের যান্ত্রিক আবহবিকার, রাসায়নিক আবহবিকার, জৈবিক আবহবিকার, তিনটে জিনিস বোঝানো হয়ে গেল। পরের দিন ক্লাসে হচ্ছে মৃত্তিকাগুলো পড়াবো, মৃত্তিকা কাকে বলে, মৃত্তিকার বৈশিষ্ট্য, মৃত্তিকার নিয়ন্ত্রক, এই টপিকগুলো পড়াবো, বোঝা গেছে। এই টপিকগুলো যেগুলো আগের দিনের পড়া দিয়েছিলাম এবং আজকে যেগুলো পড়ালাম, এই টপিকগুলো পরের দিন সবাই কিন্তু পড়া করে নিয়ে আসবে, ঠিক আছে।